প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পয়েন্ট অফ অর্ডারে। আমি কাজী জেসিন। দর্শক, আলোচনায় যাওয়ার আগে দেখে নিতে চাই আজকের প্রধান কয়েকটি খবর। বিএনপি সংস্কার বিরোধী এটি একটি মহলের পরিকল্পিত অপপ্রচার বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার বেলা 11টায় তিনি একটি সম্মেলনে এই কথাটি বলেন এবং তিনি সেখানে উল্লেখ করেন একটি চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করার অপচেষ্টা চালাচ্ছে। এটা আসলে খুবই অ্যালার্মিং। এই অপপ্রচার কারা চালাচ্ছে এটা আমরা বুঝতে চাই এবং আসলে মিডিয়ার কথাও এখানে উল্লেখ করা হয়েছে। মিডিয়ার কেউ যদি এরকম কোনো কাজ করে থাকে তাহলে এটা আসলেই হবে নিন্দনীয়, কারণ কোনো নির্দিষ্ট দলকে আদারিং করার যে রাজনীতি সেটা বিগত সময়ে আমরা দেখেছি শেখ হাসিনাকে, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে করতে। এটা আমরা চাই না কখনো ঘটুক এবং এটা নিশ্চয়ই জুলাই স্পিরিটের বিরোধী। পরের যে খবরটি আমরা দেখব সেটা হচ্ছে প্রথম আলো ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই, তবে যেন তেন নির্বাচন চায় না জামাত, এটি বলেছেন জামাত নেতা আব্দুল্লাহ তাহের। এই বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলবো, কারণ আমরা দেখেছি নির্বাচন নিয়ে জামাত বিভিন্ন সময়ের কথা বলছেন। ঠিক কদিন আগে একটি ঘটনার প্রেক্ষিতে তিনি বলেছিলেন এখন কিসের নির্বাচনের প্রশ্নই আসে না, এই বিষয়টি তিনি বলেছিলেন। আমরা তা নিয়েও কথা বলবো। এর পরের যে খবরটি আপনাদের সামনে আনতে চাইছি তা হচ্ছে 24 ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে 1454 জনকে। আমরা দেখি মাঝে মধ্যে এই গ্রেপ্তার প্রক্রিয়া যেন বেড়ে যায়, কখনো একটু স্থবির, কখনো গতি পায়। আমরা জানতে চাই যে এই প্রক্রিয়ার স্থবিরতা কেন হয়, কেনই বা গতি পায়, বিষয়গুলো স্পষ্ট থাকা দরকার এবং আরও স্পষ্ট থাকা দরকার যে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের বিরুদ্ধের অভিযোগগুলো আসলে ঠিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসলে সামনে আসছে কিনা। কারণ আমরা দেখেছি ভুয়া মামলা এবং অনেক মামলার শতাধিক আসামি, 400 আসামি, এরকম অভিযোগও আমরা শুনেছি। এই জন্য সরকার কিছু উদ্যোগ নিয়েছে যাতে করে ভুক্তভোগীরা এখান থেকে মুক্তি পেয়ে যায়, সে প্রক্রিয়াগুলো স্বচ্ছ থাকবে, সে আশাবাদ থাকছে। এর পরের যে খবরটি আমি আনতে চাইছি সেটা হচ্ছে, দর্শক আপনি জানেন আজ পবিত্র আশুরা এবং মুসলিম সম্প্রদায়ের সবাই আজকের এই দিনটি বিশেষভাবে পালন করে। এবং আপনারা জানেন দর্শক যে এই ঘটনাটি যখন ঘটেছিল সেই সময়টায় কেন এই ঘটনাটি ঘটেছিল, আসলে ইয়াজিদের প্রতি আনুগত্য স্বীকারে অস্বীকৃতি জানানোতে কিন্তু নবীজির দৌহিত্র ইমাম হোসেনকে এখানে নিহত করা হয়, হত্যা করা হয়। 72 জন শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে একটি ইতিহাস রচনা হয়ে যায়। আমরা দেখছি যে আজও সেই ইয়াজিদের মতো শাসকরা কিন্তু মসনদে থাকে, গণতন্ত্রের মুখোশ পরেও থাকে। সেই ঘটনাও আমরা ঘটতে দেখেছি আধুনিক বিশ্বে, যেমনটি আমরা দেখছি গাজায়ও ঘটছে। এরপর যে খবরটি আনতে চাইছি তা হচ্ছে যে নো অ্যাক্টিভ মিলিটেন্ট প্রেজেন্স ইন বাংলাদেশ, সেটি হোম অ্যাডভাইজার বলেছেন। হোম অ্যাডভাইজার এই কথাটি বললেন ঠিক শ্রম কল্যাণ বিষয়ক উপদেষ্টা যখন মালয়েশিয়া ফেরত প্রবাসীদের বিষয়ে বলেছেন তাদের বিষয়ে তদন্ত করা হবে। ঠিক তার একদিনের মধ্যেই এই তথ্যটি এসেছে। একদিনের মধ্যেই কি তদন্ত শেষ হয়ে গেল কিনা সেই বিষয়টিও বুঝতে চাই আমরা, কারণ আমরা দেখেছি শেখ হাসিনা জঙ্গি কার্ড খেলে ক্ষমতায় থাকার একটি অপচেষ্টায় ছিলেন, সে চেষ্টা তিনি করে গেছেন। আমরা জঙ্গি কার্ড কেউ খেলুক সেটা আমরা চাই না, কিন্তু পাশাপাশি আবার এই তদন্তগুলো স্পষ্ট হোক, সঠিকভাবে হোক, সেই আশাবাদও থাকে। এরপরে যে খবর সেটা হচ্ছে সীমান্ত রক্ষায় লং মার্চের হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। আমরা জানি যে নতুন এই দলটি এনসিপি, তারা উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকায় তারা যাচ্ছে, জনসমাবেশ করছে, মানুষের সাথে কথা বলছে। প্রতিটি দল তারা যখন মানুষের কাছে যায়, সাধারণ মানুষের কাছে যায়, সেটা নিশ্চয়ই সুখের। আমরা দেখতে চাই সব দলই সেটা করছে। আর সীমান্তের বিষয়টি এসেছে এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখছি ভারত থেকে পুশিন চলছে এবং সেটা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। সরকার উদ্যোগ নিচ্ছে আমরা শুনছি, কিন্তু দৃশ্যমান কোনো উদ্যোগ আমরা এখনও দেখছি না। একটা দৃশ্যমান উদ্যোগ আমরা আসলে দেখতে চাই এবং এই বিষয়ে যে উদ্যোগটি নিলে পরে আসলেই বন্ধ হবে এই পুশিন, সেটাও আসলে প্রত্যাশিত সরকারের কাছ থেকে। শেষ যে খবরটি সেটা হচ্ছে মার্কিন ইসরায়েলি ত্রাণ কেন্দ্রে খাবার নিতে এসে প্রাণ গেছে 743 জন ফিলিস্তিনের। অত্যন্ত দুঃখজনক ঘটনা। 7ম শতকে ইমাম হোসেনকে পরাস্ত করার জন্য ইয়াজিদ ও ফোরাত নদীর তীরে আটক
ইমাম হোসেনের ৭২ জন অনুসারী যে একটু আগেই বললাম তাদের খাবার এবং পানি বন্ধ করে দেয়, ঠিক একই ঘটনা ঘটছে ইতিহাসে। নির্মমভাবে অত্যাচারী শাসকরা একইভাবে ফিরে ফিরে আসে আমরা দেখছি। দর্শক, আলোচনায় চলে যেতে চাই। আমাদের সাথে আজকের আলোচনায় উপস্থিত আছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ধন্যবাদ আপনাকে, এবং আছেন বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, আপনাকেও অশেষ ধন্যবাদ আসবার জন্য। আমি প্রথম যে খবরটি আজ এনেছি, বিএনপি সংস্কার বিরোধী এটি একটি মহলের পরিকল্পিত অপপ্রচার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। আমি মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছ থেকে প্রথম শুনে নিতে চাই, আপনি কি মনে করেন যে এটা একটি পরিকল্পিত অপপ্রচার কিনা? আপনি তাদের এই অবস্থার সাথে ধন্যবাদ ইয়াসিন আপনাকে, হেলাল ভাইকেও ধন্যবাদ। আজকে আশুরা, এটা খুব আপনি স্মরণ করিয়ে দিয়েছেন। আরেকটা জিনিস স্মরণ করাতে চাই, আপনার যে পয়েন্ট অফ অর্ডার এই অনুষ্ঠানটা, এটাও সম্ভবত প্রায় 15 বছর পরে আবার শুরু হলো। তো এগুলো সবই আমাদের ইতিহাসের অংশ। ভালো লাগছে যে আপনি ফিরে এসেছেন এবং আবার অনুষ্ঠান করছেন একই অনুষ্ঠানে। ধন্যবাদ। বিএনপি সংস্কার বিরোধী, আবার কেউ কেউকে বলা হচ্ছে তারা নির্বাচন বিরোধী, নির্বাচন পিছাতে চায়। এই দুটারই আসলে একটা, আমি মনে করি একটা অসত্য কথা। কারণ বিএনপি সংস্কার বিরোধী না, কারণ বরং বিএনপি 31 দফা সংস্কারের কথা বলেছে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে যে বিএনপি যে সংস্কারের কথাগুলো বলেছে, বিএনপি সেই সংস্কারগুলো নিয়ে যখন আর্গুমেন্ট দেয়, অ্যাপারেন্টলি মনে হয় যে বিএনপি তার এই সংস্কারের যে প্রতিশ্রুতিটা সেটা সে করতে চায় না। আপনি তো জানেন যে আমাদের দেশে একটা একটা ধারণা প্রচলিত আছে যে সরকারে গেলে কেউই আর তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চায় না। অনেক কথা বলে, অনেক কিছু বলার কথা বলে, যেমন শেখ হাসিনা বলেছিল 10 টাকা চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দিবে, কিন্তু কিছুই করে নাই। শেখ হাসিনা একবার এটাও বলেছিল যে এত বছর বয়সের পরে উনি আর রাজনীতি করবেন না, সেটাও উনি ভায়োলেট করেছেন। বিএনপির বিরুদ্ধে কিন্তু এই ধরনের বড় ধরনের অভিযোগ নাই। একটা কষ্টকর অভিযোগ আছে, সেটা হচ্ছে যে কেয়ারটেকার সরকার পদ্ধতিটা বা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিটার ব্যাপারটায় বিএনপি যেটার মধ্য দিয়ে ক্ষমতা এসেছিল, পরে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা নিয়ে কিন্তু বিএনপির সাথে বড় ধরনের ঝামেলা হয়েছে, যেটার কারণে পরে তত্ত্বাবধায়ক সরকার আদায় করতে গিয়ে আবার আন্দোলন করতে হয়েছে বিএনপির কাছ থেকে, হ্যাঁ, পার্লামেন্টে মানে আবার এনে সেটাকে করতে হয়েছে। যাই হোক, এখন যেটা দাঁড়াচ্ছে, যেমন ধরেন আপনি দেখেছেন যে আজকে শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু ওই কথাই বলেন না, উনি কিন্তু বলেছেন যে বিএনপি অনেক ছাড় দিয়েছে। কিন্তু আমি কিছুটা এটার সাথে দ্বিমত করি যে বিএনপি তো ছাড় দেওয়ার এখানে কিছু না। কারণ বিএনপির 31 দফার একদম প্রথম দফাটাই বলা হয়েছে যে তারা সংবিধান সংস্কারের উদ্যোগ নেবেন এবং একটা কমিশন করবেন, যেই কমিশনটা অ্যাকচুয়ালি এখন এই সরকারটা করেছে। এবং বিএনপি অনেকগুলো কমিশনের কথা বলেছে, শুধু তাই না, সে যে দুদক সংস্কারের কথা, আপনার বিচার বিভাগের সংস্কারের কথা, প্রত্যেকটাই, ইভেন আপনার প্রধানমন্ত্রী যে পরপর 2 টার্মের বেশি ওনারা চান না, এটা ওনাদেরই প্রতিশ্রুতি। আমি তো অ্যাড করি, আমার তো মনে হয় যে এই আলোচনাটা গণপরিষদের মতোই যেন হচ্ছে, সংবিধান নিয়ে যেভাবে সবগুলো দল যাচ্ছে তাদের মন্তব্য রাখছে। তো যদিও গণপরিষদ নির্বাচন হয়নি, কিন্তু ঠিক একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা সংবিধান আমরা পেতে যাচ্ছি। হ্যাঁ, আপনি ভালো কথা বলেছেন। আমরা এখন তখন ওই ঐক্যমত্য কমিশনে বসি না, অ্যাজ ইফ এটা একটা পার্লামেন্ট, যে আমরা একে যুক্তি তুলে ধরছি, সবাই কথা বলছে এবং সব দলগুলো পাশাপাশি বসছে, আবার দুপুরে একসাথে খেতে যাচ্ছে, চা কফি খাচ্ছে। বরং গণপরিষদ নির্বাচনের পরে যদি হতো তাহলে তো বোধহয় এখন সব দল যেভাবে সুযোগ পাচ্ছে সেই সুযোগটা পেত কিনা সেই প্রশ্ন আসে। হ্যাঁ, কারণ এতগুলো দলের পার্লামেন্টে পার্টিসিপেশন থাকবে কিনা সেটা একটা প্রশ্ন আছে। এখন সব দল সুন্দরভাবে কথা বলছে, তা এটা কিন্তু একটা ভালো প্র্যাকটিস হচ্ছে আমাদের মধ্যে। এবং এই যে বলছেন না যে আমরা ছাড় দিচ্ছি, এটা তো একটা ভালো কথা। কে কত ছাড় দিচ্ছে জনগণ জানতে পারছে। এবং এই যে ছাড় দেওয়া ছাড়া তো আসলে হয় না, যে কোনো কিছু আমরা বলি না যে সবাইকে ঐক্যমত্যে পৌঁছাতে হলে কাউকে না কাউকে ছাড় দিতে হবে। এখন একটা কথা বলছে যে সব ছাড় কি শুধু বিএনপি দিবে নাকি, এরকম একটা কথাও আছে। এখন দেখেন এখানে ছাড় দেওয়ার প্রশ্ন কেন আসছে। যেমন বিএনপি তারই কমিটমেন্ট যে পর 2 বারের বেশি প্রধানমন্ত্রী তারা চান না, এটা তারাই তাদের অঙ্গীকারে বলেছে। তারাই সংবিধান সংস্কারের কথা বলেছে। বেগম খালেদা জিয়ার তো একটা ঐতিহাসিক কথাই আছে যে এই সংবিধান আমাদেরকে ছুঁড়ে ফেলতে হবে, কারণ এই সংবিধানকে আওয়ামী লীগ এটাকে একেবারে কেটে ছেটে এটাকে মানে স্বৈরাচারী সংবিধান বানিয়ে ফেলেছে, একক ব্যক্তির সংবিধান বানিয়ে ফেলেছে। এর বাইরে প্রধানতম যে আর্গুমেন্টটা এখন আমাদের মধ্যে হচ্ছে সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রটাকে এই যে একদলীয় করে ফেলার যে 3টা টুলস আছে, একটা হচ্ছে বিচার বিভাগ, এটাকে দলীয়করণ, একটা হচ্ছে প্রশাসনের নিয়োগ প্রক্রিয়া, প্রশাসনের হস্তক্ষেপ, আরেকটা হচ্ছে আমাদের আরও 2টা, একটা হচ্ছে আপনার নির্বাচন কমিশন, আরেকটা হচ্ছে দুদক।
বিএনপির পক্ষ থেকে অভিযোগ ছিল যে এই দুদকটা হচ্ছে বিএনপি মানে দমন কমিশন, এটাকে ব্যবহার করা হয়েছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। নির্বাচন কমিশনটাকে তো মানে শেখ হাসিনা তার কিভাবে পলিউটেড করেছে সেটা তো আমরা 3 জন নির্বাচন কমিশনের গ্রেফতারের যেই হুলিয়া বা গ্রেফতার বিষয় দেখে আমরা বুঝতে পারছি। তাহলে এই জায়গাগুলোকে পরিবর্তনের বিএনপির যেই প্রচেষ্টা সেটারই অংশ কিন্তু এই সংস্কার কমিশন বা ঐকমত্য কমিশনে আলোচনা হচ্ছে। সেখানে যখন বিএনপি বলে যে আপনারা তো নির্বাহী কমিটির ক্ষমতা কমিয়ে ফেলতে চাচ্ছেন বা আপনারা সংস্কারের নাম করে আপনারা নির্বাচন পেছাতে চাচ্ছেন, সংস্কারের নাম করে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, তাহলে যেই বিএনপি 31 দফার বিএনপি সংস্কারের কথা বলেছে, যেই 31 দফা এই কথাগুলো আছে, কিন্তু 31 দফার যে প্রস্তাবনাগুলো আছে সেখানে তো এনসিসি নামক কোনো ধারণা ওখানে অ্যাড করা হয়নি। এনসিসি যে কথা বলা হচ্ছে এটা সত্য কথা, এটা সত্য কথা। কথা হচ্ছে তাহলে কি বিএনপি তো বলছে যে এগুলোতে সংস্কার আনতে চায়, তাহলে কিভাবে আনতে চায় এটা নিয়ে তো এটার ভিত্তিতেই তো আপনার আমাদের যে সংস্কার কমিশন ওনারা একটা প্রস্তাব করেছেন এনসিসি। পরে যখন এনসিসি নিয়ে কথা আসলো ওনারা কিন্তু এটা পরিবর্তন করেছেন, করে এখন বললেন যে এটা এনসিসি হবে না, এটা হবে জাস্ট একটা কমিটি, এবং কমিটিতে প্রধানমন্ত্রী থাকবেন, প্রধানমন্ত্রীর সাথে লিডার অফ দি অপোজিশন থাকবেন। দেখেন এটা তো একটা নতুন ধারণা যে একটা নিয়োগের ব্যাপারে নির্বাচন কমিশন কে হবে, এটা তো আমাদের সার্চ কমিটিতে একটা প্রস্তাব দিবেন। আগে যেটা হতো এই প্রস্তাবটার থেকে প্রধানমন্ত্রী নাম প্রস্তাব করতেন প্রেসিডেন্টকে, এখন করবেন একটা কমিটি, এবং সেই কমিটিতে প্রধানমন্ত্রী রাইট। এখানে আমার প্রশ্নটি ছিল হচ্ছে যে বিএনপি বিরুদ্ধে একটি অপপ্রচার চালানো হচ্ছে এই যে সংস্কার বিরোধী বলে। এখন আপনি বলছেন যে সংস্কার নিয়ে যে ডিবেটটা চলছে সেখানে কোথায় আসলে বিএনপি এগ্রি করছে কোথায় করছে না, তো আমরা সেই জায়গাটা আলোচনা যেতে পারি, কিন্তু আপনার কি মনে হয় যে এই প্রচারণাটা আসলেই চলছে? হ্যাঁ, আমি কেন বলছে চলছে, কারণ হচ্ছে ওই যে আরেকটা পাল্টা আর্গুমেন্ট হচ্ছে যে বলা হচ্ছে নির্বাচন বিরোধী। ঠিক আছে, নির্বাচন বিরোধী, নির্বাচন চাই না এ ধরনের কথা তো কেউ বলে নাই। ঠিক আছে, হ্যাঁ আপনি হয়তো ধারণা করছেন যে তারা নির্বাচন চাচ্ছে না, নির্বাচন পেছাতে চাচ্ছে, তারা বিচার আগে চাচ্ছে, এ ধরনের কথা বলছে। ঠিক তেমনি ভাবে এই জন্য বলছি যে সত্যিকার অর্থে এই দুটো কথাই ভুল। বিএনপি যদি সংস্কার বিরোধী হতো আরো কিছু সংস্কার তো বিএনপি এগ্রি করেছে, আমরা যখন যুক্তিতর্ক তুলে ধরেছি তারা তো কিছু ছাড়ও দিয়েছে। এখন কথা হচ্ছে যে এখানে আর্গুমেন্টের জায়গাটা যেটা গিয়েছে সেখানে দেখা যাচ্ছে চূড়ান্ত জায়গায় গিয়ে বিএনপি যদি এগ্রি করতো তাহলে এই জিনিসটা পাস হয়ে যেত। চূড়ান্ত জায়গায় গিয়ে এগ্রি করতো কি না করতো, কেন করতো না, সে প্রসঙ্গটা আমরা আসছি, ঠিক একটু পরে আসছে। আজিজুল বারী হেলাল, আমি আপনার কাছে শুনতে চাই যে আপনি তো তথ্য বিষয়ক সম্পাদক বিএনপির, আপনি আমাকে বলবেন যে আপনারা বলছেন দুর্ভাগ্যক্রমে মিডিয়ার কিছু অংশ এবং কিছু ব্যক্তিত্ব বিএনপির সংস্কার সম্পর্কে বিভিন্ন রকম কথা বলছে যেগুলো ঠিক নয়। মিডিয়া কেন আপনাদের বিরুদ্ধে কাজটা করবে বলে আপনারা মনে করেন? না, শুধু মিডিয়াকে আপনি আইডেন্টিফাই মানে এটা আমি কিন্তু কোট করছি আসলে এখান থেকে, যে কি যে প্রচারণাটা যে বিএনপি সংস্কার চায় না, অথচ মঞ্জু ভাই নিজেই স্বীকার গেলেন এবং দেশবাসীও জানে যে বিএনপি আপনার স্বৈরাচারের আমলে যখন কেউ কোনো কথা বলতে পারত তখন সেই স্বৈরাচারের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে বিএনপি সংস্কারের কথা বলেছে 2014-15 সাল থেকে, এবং তিল নাও বলে আসে। সুতরাং এই যে বিএনপি সংস্কার চায় না এই কথাটা কোনোভাবেই ঠিক না। এখন আপনি বলছেন যে আমরা যেটা বলছি যে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে এইটার কারণটা কি? এটার কারণ কি? আমাদেরকে এই ট্যাগটা মিডিয়া কি আপনাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে? কেন আপনারা যাচ্ছেন? তাহলে কি মিডিয়া কারা কাজ করছে? টোটাল মিডিয়ার কথা আমি বলছি না, এবং বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরেও কিছু কথাবার্তা হচ্ছে যে বিএনপিকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। এখন দেখেন যে বাংলাদেশকে আপনার কারা বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র দেখতে চায়, কারা বাংলাদেশকে ক্লায়েন্ট স্টেট বানাতে চায়, সেই সব লোকের আপনার ব্রেন চাইল্ডরা কিন্তু বাংলাদেশে এখন সেই মিডিয়া বলেন, রাজনৈতিক জগতে বলেন, বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই না? যারা বাংলাদেশকে ক্লায়েন্ট স্টেট বানাতে চায়, মক্কেল রাষ্ট্র বানাতে চায় এবং বাংলাদেশকে একটা মাফিয়া রাষ্ট্র, অকার্যকর রাষ্ট্র বানাতে চায়, তাদের ব্রেন চাইল্ডরা এই কথাগুলো বলছে। কারণ কি দেখেন যে সংস্কার প্রস্তাবের যে আলোচনা আমাদের শুরু হয়েছিল সেটা এখন জনগণের কাছে একটা ক্লামজি হয়ে গেছে, একটা মানে বিরক্তিকর একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমার কাছে মনে হয়। যে এমন একটা অবস্থা যে কিন্তু আপনি এটা বুঝলেন কি করে যে জনগণের কাছে এটা বিরক্তিকর বিষয় হয়ে গেছে? আমি একটু বলি, দেখেন ঘরে আগুন লেগেছে, দুই ভাইয়ে বসে ঘরের কোন অংশ কে নিবে সেই ভাগাভাগিতে বসছে, কিন্তু আগুন নেভানোর কোনো
আপনার পরিকল্পনা নেই। ওই পোড়া ঘর কে কোন ভাগ নেবে? আজকে বাংলাদেশে যে এই যে চলমান যে সংস্কারবাদী সরকার, এই সরকার কি দেখছে না, জনগণ কি দেখছে না যে আপনারা 10 মাসের উপর ক্ষমতায় থাকার ফলে এক সংস্কারের উপর যে আলোচনার ফলে যে অর্থনৈতিক যে ক্ষতি হয়ে যাচ্ছে বাংলাদেশের, শিল্প খাত এখন ধ্বংস হয়ে গেছে, সামাজিক অস্থিরতা বিশৃঙ্খলা বেড়ে গেছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি একেবারে খারাপ, আপনার কর্মসংস্থানের অভাব, শ্রমিক ছাঁটাই হচ্ছে, তারপরে বিনিয়োগের অবস্থা তো একদম নেই। এটার সাথে সংস্কারে কি সম্পর্ক? সংস্কার আলোচনা কি সম্পর্ক? সংস্কারটাকে ক্লামজি করে ফেলেছেন, আননেসেসারি কিছু ন্যারেটিভ তুলছেন, সময় ক্ষেপণ করছেন। অর্থাৎ চলমান যে সংস্কার, অবশ্যই সরকারের উপর, শুধু সরকারের উপর কেন, আমি যে বললাম রাজনৈতিক দলগুলো যারা অন্য রাষ্ট্রের ব্রেন চাইল্ড হিসাবে কাজ করছে, এখানে প্রতিবেশী রাষ্ট্র তো বাংলাদেশের পরিবর্তনকে, আমি বক্তব্য শুরুতে যেটা বললাম, কারা বাংলাদেশকে ক্লায়েন্ট স্টেট বানাতে চায়, তাদের ব্রেন চাইল্ডরা যে সমস্ত সংবাদ প্রচার করছে বিএনপির বিরুদ্ধে, বুঝছেন, এই খুলেই বলেন তাদের ব্রেন চাইল্ড কারা। আপনার দেখেন, আমি কিছু আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং মাফিয়া, পরাজিত মাফিয়ারা, এরাই তো বাংলাদেশের কে অস্থিতিশীল দেখতে চায়, এরাই বাংলাদেশকে ক্লায়েন্ট স্টেট বানাতে চায়। এখন তারা চাচ্ছে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা, এনার্কি পজিশন সৃষ্টি হোক। আজকে দেখেন এই সংস্কার প্রস্তাবের নামে তারা কিভাবে কাজটা করলো, আপনি মনে করছেন এখনো তারাই কাজ? দেখেন সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনার পর আলোচনা, যেখানে সমস্ত সংস্কার প্রস্তাব 80% সংস্কার প্রস্তাব বিএনপি মেনে নিচ্ছে, আলোচনার পর আলোচনা করে সময় ক্ষেপণ করছে, মাঝখান দিয়ে কি হচ্ছে, বাংলাদেশের ইকোনমিক ধ্বংস হয়ে যাচ্ছে, বাংলাদেশের শিল্প খাত এটার সাথে আপনি ভারতের অপচেষ্টাকে কিভাবে কানেক্ট করছেন? কারণ ভারত কি চায় যে বাংলাদেশে নির্বাচন না হোক, বাংলাদেশে একটা এনার্কি সিচুয়েশন থাকুক, বাংলাদেশে একটা আনডেমোক্রেটিক সরকার থাকুক, যাতে বাংলাদেশে অস্থিতিশীল থাকলে ভারত তার কাজ এই দেশকে একটা ক্লায়েন্ট স্টেট বানাতে পারে। ভারত তো বলছে তাড়াতাড়ি ইলেকশন হলে ভালো, বুঝছেন না, এটা তো আপনি আপনার সাদা চোখে দেখছেন, কিন্তু আমরা কি জানি, আমরা সবাই জানি যে ভারত বাংলাদেশের ভালো চায় না, এটা তো ঠিক। তিনি যে বলছে যে ইলেকশন চাই, তার মানে ওই যে বিএনপিকে ট্যাক্স টাকা দিতে হবে, যারা ইলেকশনে গণতন্ত্রের পক্ষের শক্তি, তাদেরকে সাথে ভারতকে অ্যালাইন করতে পারলেই তো ভারতের লাভ। কিন্তু ভারত তো চাচ্ছে যে বাংলাদেশে যাতে, এবং পরাজিত মাফিয়া, কোনো একটা আনডেমোক্রেটিক সরকার বা কোনো একটা আপনার ফ্রাজাইল গভর্নমেন্ট থাকলে তিনি বাংলাদেশকে তার করদ্রাজ্যে পরিণত করতে পারবে। এবং এই যে সংস্কারের আলোচনা যত দীর্ঘায়িত হচ্ছে, এই সমস্ত ব্রেন চাইল্ডরা ষড়যন্ত্র করে তত সুযোগ পাচ্ছে, এবং তারা আপনার পরাজিত মাফিয়াদের আপনার সমস্ত অপকর্ম নিভে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, এবং বাংলাদেশের ইকোনমিক খাত, আমি বললাম বিনিয়োগ, ইকোনমিক্স, তারপরে শ্রমিক ছাঁটাই, কর্মসংস্থান সবকিছুই হচ্ছে। সুতরাং আমি মনে করি যে আপনার বাংলাদেশে এখন যে যাই বলুক, দ্রুত আমাদের ডেমোক্রেটিক গভর্নমেন্টে ফিরে আসতে হবে। সরকার যে কথাটা বলেছিল যে রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, আমি দেখলাম ডক্টর ইউনূস সরকার কথা বললেন নির্বাচন কমিশনের সাথে। দেশবাসী কিন্তু আমরা অনেক সময় চেয়েছিলাম, আগ্রহের সাথে দেখেছিলাম যে কি কথাটা হলো। নির্বাচন কমিশন এসে বলল যে আমার সাথে নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। দেখেন কত বড় একটা তামাশা না এই সমস্ত কথা। নির্বাচন কমিশনের সাথে প্রধান নির্বাহীর কি আলাপ হতে পারে? দুদক নিয়ে আলাপ হবে, আইন শৃঙ্খলা নিয়ে আলাপ হবে, ব্যবসা বাণিজ্য নিয়ে আলাপ হবে, না প্রেম প্রীতির আলাপ হবে? নিশ্চয় নির্বাচন নিয়ে আলাপ হবে। বললো যে আমার সাথে কোনো কথা হয়নি। এই জন্য আমি বলছি যে আপনি এই সংস্কারের কথা বলে বিভিন্ন রকম ন্যারেটিভ তুলে, যেমন দেখেন যে পিআর পদ্ধতির কথা কি নির্বাচন কমিশন বলেছিল, কিন্তু কথাটা তো তুলছে। ঠিকই জায়গায় আসছে, আবার আপনার কাছে আসবো। মুজিবুর রহমান মঞ্জু, পিআর পদ্ধতির কথা যেখান থেকে এসেছে, এর আগেও আমরা শুনেছি, কিন্তু এই সমাবেশ থেকে পিআর পদ্ধতির কথা জোর দাবি তুলেছে ইসলামিক দলগুলো, এবং সেখানে আপনিও ছিলেন। আপনিও কি তাদের সাথে ঐক্যমত পোষণ করছেন কিনা এই পিআর পদ্ধতির ব্যাপারে? ধন্যবাদ। আমি হেলাল ভাইয়ের কথাগুলো শুনলেন, আপনি ভালো করে খেয়াল করেন। এই যে বিএনপি সংস্কার চায়, কিন্তু বলার সময় সে কি বলে? বলার সময় সে বলে যে সংস্কারের নামে কালক্ষেপণ হচ্ছে, সংস্কারের নামে এটা হচ্ছে। অ্যাপারেন্টলি মানুষ আসলে হচ্ছে কিনা সেটা মানুষ ধরে নিচ্ছে যে বিএনপি আসলে সংস্কারকে গুরুত্ব দিচ্ছে না, বিএনপি নির্বাচনকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, মানে অ্যাপারেন্টলি আমি আপনাকে বলছি আর কি। আবার যাদেরকে আমরা মনে করছি, যাদের ব্যাপারে অভিযোগ যে যারা নির্বাচন চায় না,
তারা শুধু সংস্কারকে ইস্যু করে নির্বাচন আসলে বানচাল করার চেষ্টা আছে কিনা সেই জিনিসটা বুঝতে চাই। এবং সেই জায়গায় যে পিআরের যে দাবি এসেছে, পিআর পদ্ধতির দাবি এসেছে, আমি ওটাতে যাচ্ছি। দেখেন, যারা বলছে যে তারা সংস্কারকে বেশি গুরুত্ব দিচ্ছে, নির্বাচন পরে হোক, তারা কিন্তু সবচেয়ে বেশি নির্বাচনের মাঠে সক্রিয়। পোস্টার লাগিয়ে প্রচারণায় তারা কিন্তু প্রচুর নির্বাচনে অলরেডি 300 আসনের কাছাকাছি তারা প্রচারণা শুরু করেছে। তারা কিন্তু পিআর এর ফর্মে যাচ্ছে না। তো এগুলো আছে, এগুলো হচ্ছে কি আপনি কি করছেন সেটা গুরুত্বপূর্ণ না, কিন্তু বলতে গিয়ে আপনি এমন ভাবে বলছেন যেমন মনে হচ্ছে তারা নির্বাচন বিরোধী, কিন্তু আসলে তারা নির্বাচনের জন্য বেশি সিরিয়াসলি মাঠে নামছে। আবার বিএনপির কথাই মনে হচ্ছে তারা সংস্কার চায় না। তাদের অবস্থা কি এরকম যে আসলে নির্বাচনটা পেছালে ভালো হয়, কিন্তু যদি হয়েই যায় তাহলে আমরা রেডি আছি, ব্যাপারটা কি এরকম? বিষয়টা অনেকটা সেরকমই। যাই হোক, সেটা তো তাদের অন্তরের কথা। পিআর পদ্ধতি যে নির্বাচনের দাবি আসছে যে সমাবেশ থেকে, সেখানে আমি আপনাকে আগেও বলেছিলাম যে আপনি জ্বালাময়ী বক্তৃতা রেখেছেন সেখান থেকে একরকম তাদের প্রতি তো ঐক্যই এটা আসলে, সেই একই প্ল্যাটফর্ম থেকে যখন আপনি এরকম বক্তৃতা রাখছেন, তাহলে আপনি বলেছেন যে আপনি ইসলামীদের সাথে জোট করছেন না, কিন্তু ইসলামীদের দাবিগুলো যে আছে সেটার সাথে আপনি কতটুকু একমত আসলে? আমরা হয়েছে কি, দেখেন, আমরা কিন্তু ফার্স্টে যখন আমাদের প্রস্তাব পেশ করি আপনার কমিশনে, তখন আমরা কিন্তু পিআর এর প্রপোজালটা দিয়েছিলাম যে পিআর পদ্ধতিটা আমাদের জন্য বেটার হয়, কারণ আমাদের যে ফার্স্ট পাস দি পোস্টের যে পদ্ধতিটা যে এখন ইলেকশন হচ্ছে, সেই ইলেকশনের ফলে অনেকগুলো শর্টকামিংস, অনেকগুলো লুপহোলস আমরা দেখতে পাচ্ছি। পিআর পদ্ধতিরও কিছু লুপহোলস আছে, কিন্তু ফার্স্ট পাস দি পোস্টের যে লুপহোলসগুলো হচ্ছে, যে দেখা যাচ্ছে বিরাট সংখ্যক ভোটারের আপনি মূল্যায়ন হচ্ছে না, তাদের প্রতিনিধিত্ব আসছে না। একটা লোক 50,000 ভোট পেয়েছে, আরেকজন লোক 49,999 ভোট পেয়েছে, সে হেরে যাচ্ছে। এবং এই ফার্স্ট পাস দি পোস্টের যেই প্রসেস আমাদের এখানে হচ্ছে, টাকার ছড়াছড়ি হচ্ছে, ব্যক্তিকেন্দ্রিক, অরাজনৈতিক লোকেরা রাজনীতিতে আসছে, এই ধরনের অনেকগুলো উইকনেস আছে। এটা নিয়ে কিন্তু লম্বা আলোচনা বাংলাদেশের রাজনীতিতে আছে। নীতিগতভাবে আমরা বলেছি পিআর পদ্ধতিকে আমরা সাপোর্ট করছি, কিন্তু যখন আমরা নির্বাচন কমিশনের সাথে আলোচনায় গিয়েছি, তখন তাদের সাথে আমাদের একটা ডায়লগ হয়েছে। সেই ডায়লগে যে আপনি বলছেন না যে আলোচনা করে কে কতটুকু ছাড় দেবে, তখন আলোচনার ভিত্তিতে আমরা বলেছি যে দুইটা বাইক্যামেরাল পার্লামেন্ট যদি হয়, দুইটা পার্লামেন্ট যদি হয়, একটা নিম্নকক্ষ একটা উচ্চকক্ষ, আমরা বলেছি ঠিক আছে, তাহলে নিম্নকক্ষে ফার্স্ট পাস দি পোস্ট হোক, যেটা এখন চালু আছে, তাহলে উচ্চকক্ষে আপনারা পিআরটা অ্যাপ্লাই করেন, কারণ ওটার জন্য আলাদা কিছু করতে হচ্ছে না। ওখানে শুধু দলগুলো যে যত পার্সেন্টেজ ভোট পেয়েছে সে আলোকে সেখানে প্রতিনিধি নিয়োগ দিবে। এবং জামাত এই আলোচনা যখন চলছে, ঠিক সেই সময় জামাত এবং অন্যান্য ইসলামিক দলগুলো এই দাবিটা সামনে আনলো। এটা কি আপনার কাছে মনে হয় একটা বার্গেনিং টুল কিনা, যে আপনার দুই কক্ষে পিআর চাইলে অন্তত এক পক্ষে পাবেন বলতে পারেন? কেন, আমি আপনাকে বলি। এবার আসেন রিয়েলিটি কি। রিয়েলিটি হচ্ছে আমরা যখনই আলোচনায় বসি, আমরা বিএনপি বারবার বলে ভোটে আসেন, ইলেকশন যাকে যে ম্যান্ডেট পাবে সে আসেন। তো আপনি যখন ইলেকশনে ম্যান্ডেটের কথা বলেন, পিআরও তো একটা ম্যান্ডেটের পদ্ধতি আছে, ঠিক আছে না? কারণ বিএনপি কেন বলে ফার্স্ট পাস দি পোস্টে বিএনপি একটা বেটার পজিশনে থাকে। আর যখন পিআরে যাবে, যেটা আমি আপনাকে প্র্যাকটিক্যাল কথা বলছি, পিআরে যখন যাবে, ধরুন বিএনপি এখন পর্যন্ত হাইয়েস্ট ভোট কত পেয়েছে বাংলাদেশের হিস্ট্রিতে, নট মোর দেন 40% বা 40 to 50 মাঝামাঝি। যদি 50%ও ভোট পায় বা 40%ও ভোট পায়, তাহলে বিএনপির সিট হচ্ছে কত, 120 বা 150 বা 130, এটা হচ্ছে। পিআরে হলে এটা দাঁড়াচ্ছে। এবং অন্যান্য দল যেগুলো আছে, ধরেন জামাতের কথা ধরেন, ইসলামী আন্দোলন ধরেন, অন্যান্য দল বা অন্যান্য যারা আছে, তাদের কিন্তু দেখা যাচ্ছে সে যদি 5% ভোটও পায়, সে কিন্তু পার্লামেন্টে তার প্রতিনিধিত্ব থাকছে, কিন্তু আসন কেন্দ্রিক ভোটে সে কিন্তু জিততে পারছে না। এখানে সার্থকতা একটা ব্যাপার অবশ্যই আছে। পিআর এর বিষয়টা আমি সেটা শুনে নিতে চাই আজিজুল বারী হেলালের কাছ থেকে, কিন্তু তার আগে একটা প্রশ্ন আপনার কাছে আছে আমার, মুজিবুর রহমান মঞ্জু। সেটা হলো যে এই যে ইসলামিক দলগুলো যে এক হয়েছে, আপনার কাছে কি মনে হয় যে তারা আসলে বাংলাদেশের মানুষকে কি দিতে চায় আগামীতে? আচ্ছা, আসেন, তাদের রাজনীতিটা কি, এটা কি শুধুমাত্র ক্ষমতার জন্য কিনা? আপনার সাথে আমার আগেই আলোচনাটা হয়েছে। প্রথম কথা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা যখন গণতন্ত্র মানব, আপনি যতক্ষণ পর্যন্ত নিষেধাজ্ঞা না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত যে যার আদর্শ প্রচার করতে পারবে। ধরুন ইসলামিক দলগুলোর মূল কথা কি? মূল কথা হচ্ছে সে একটা ইসলামী রাষ্ট্র আকারে চায়। গণতান্ত্রিক মূল্যবোধে যে যার মতবাদ প্রচার করতে পারবে, আপনি কাউকে বাধা দিতে পারবেন না। আপনি যদি বলেন যে না, ধর্মের ভিত্তিতে কেউ দল গঠন করতে পারবে না, ধর্মের ভিত্তিতে কেউ পলিটিক্যাল প্রপোজিশন দিতে পারবে না, সেটা একটা জিনিস। যেখানে আপনার সংবিধান বহুদলীয় গণতন্ত্র, বাংলাদেশে এই বহুদলীয় গণতন্ত্রের মূলত ইন্ট্রোডিউস করেছেন কে? জিয়াউর রহমানই তো করেছেন। সুতরাং উনি কিন্তু, আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ করেছিল ধর্মভিত্তিক রাজনীতি, জিয়াউর রহমান সেটা খুলে দিয়েছেন। ফলে এখন কেউ যদি বলে যে আমি রাষ্ট্রটাকে ইসলামী শরিয়ার ভিত্তিতে পরিচালিত করতে চাই, এটা গণতান্ত্রিকভাবে সিদ্ধ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হ্যাঁ, তাহলে সে ভোট চাইবে।
জনগণ যদি তাকে ভোট দেয় সে ইসলামী নীতি পরিচালিত করবে। কারণ দিন শেষে সে যখন আবার জনগণের ভোট চাচ্ছে সেটা কিন্তু ইসলামী রীতিতে চাচ্ছে না। আমাদের যেই ধরেন ওয়েস্টমিনিস্টার সিস্টেম, এটা কিন্তু ইসলামিক পদ্ধতি না। ইসলাম এটা একরকম দ্বিচারিতা কিনা, কারণ তারা তো লিবারেল পলিটিক্সের কথা মুখে বলছে কিন্তু চাইছে ইসলামী শরিয়া। হ্যাঁ, এটাতে আপনি একটা দ্বিচারিতা বলতে পারেন, কারণ তারা যেই পদ্ধতিতে চায় ওটা একটা বৈপ্লবিক পদ্ধতি, কিন্তু আবার দ্বিচারিতা অন্য অংশে নাও বলতে পারেন, কারণ তারা তো একটা মডেল প্লেস করতেছে। মডেল প্লেস করে তারা বলতেছে আমরা যদি জনগণের ভোট চাই তাহলে আমরা এটা প্রতিষ্ঠা করব। কথা হচ্ছে তারা যেই তাদের দ্বিচারিতার একটা জায়গা আছে, সেটা হচ্ছে তাদের দলের নির্বাচন পদ্ধতি যেটা তারা করে সেটা কিন্তু আমাদের জাতীয় নির্বাচনে সেই পদ্ধতি তারা ফলো করে না। তাহলে একটা প্রশ্ন এসে যায় যে আপনারা যখন ক্ষমতায় যাবেন তখন কোন পলিসিতে আপনাদের ক্ষমতার ভার নির্ধারণ করবেন, গণতান্ত্রিক পদ্ধতিতে না আপনাদের পদ্ধতিতে? ওনাদের একটা গণতান্ত্রিক পদ্ধতি আছে, কিন্তু সেই গণতান্ত্রিক পদ্ধতি আমাদের যে ইসলামী শরিয়া আইনে গণতান্ত্রিক পদ্ধতির মানে ইসলামিক যে গণতান্ত্রিক পদ্ধতি সেটার কথা বলছেন নাকি আপনি? আমাদের একটা ওনারা যেটা করেন সেটা তো ওয়েস্টমিনিস্টার ফর্ম নিশ্চয়ই না, সেটাই আমি ওনারা বলছি। যেটা করেন ওনাদের নির্ধারিত শুরা পদ্ধতি আছে, ওনাদের দলে কেউ প্রার্থী হতে পারবেন না। ইসলামের আলোকে তাদের কিছু পদ্ধতি আছে, সেটা আমরা জানি, সেটা তাদের পদ্ধতি বের করেছেন। রাইট, তাদের সেই কনস্টিটিউশনে সেটা আছে। পদ্ধতিটাই কি তারা ইমপ্লিমেন্ট করবেন? ধরেন জামাত গণতান্ত্রিকভাবে বা ইসলামী আন্দোলন বাংলাদেশ বা খেলাফত মজলিস তারা গণতান্ত্রিকভাবে রায় পেলেন, এরপরে ইলেকশন পলিসিটা কি হবে? সেটা কি এই বহুদলীয় গণতান্ত্রিক পদ্ধতি চালু আমি থাকবে? একটা বিষয় আমি আসবো আপনার কাছে আজিল বাড়ি হেলাল, একটা প্রশ্নটা আপনার কাছে রেখে যায়। সেটা হচ্ছে এই যে আমরা দেখছি যে এখানে তারা এক হচ্ছে এবং সেখানে যে আপনারা গেছেন এবং অন্য আরো দু একটি দলও তারাও গেছে যারা আসলে ইসলামিক দলের কথা বলছে না, ইসলামিক শাসনের কথা বলছে না। এই ইসলামিক দলগুলো যে সমাবেশটা লাস্ট সমাবেশ হয়েছে সেখানে কিন্তু বিএনপি যায়নি, বিএনপিকে ছাড়া বিএনপিকে দাওয়াত দেয় নাই তারা। এর আগে যতবার মিটিং হয়েছিল বিএনপিকে তারা দাওয়াত দিয়েছে। রাইট, কিন্তু এখানে গেছেন আপনারা। আপনার মানে আমরা কি এখানে একটা গুলেন মডেল দেখছি কিনা আগামীতে, সেই বিষয়টা আমি আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম, পরে আমি জানবো। আজিজুল বাড়ি হেলাল, আপনি একটু বলবেন আমাকে যে পিআর পদ্ধতির নিম্নকক্ষে যে পিআর পদ্ধতি নিয়ে যে আলোচনা, সেই জায়গাটায় আসলে সংকট কোথায় আপনাদের, কেন আপনারা সেই জায়গাটা মানছেন না? আপনার পিআর পদ্ধতিতে নিম্নকক্ষেটা না, উচ্চকক্ষের বিষয়ে, কারণ উচ্চকক্ষেটা আলাপ হচ্ছিল। হ্যাঁ, উচ্চকক্ষে এখন দেখেন আমি একটু কনক্লুশন থেকে শুরু করি। আর এখন যদি আমরা প্রস্তাব দিই ঠিক আছে 10% ভোট না দিলে, ভোট না পেলে আপনি উচ্চকক্ষে স্থান পাবেন না, অ্যাটলিস্ট 10% ভোট পেতে হবে, তখন কি তারা এটা মানবে? 10% ভোট তো পাবেন না। পিআর একটা থ্রেশহোল্ড থাকে, কিন্তু সেটা 10% তো হবে না। আপনি 1% এইটা কোথা থেকে পেলেন? এইটা কোথা থ্রেশহোল্ড যাই হোক 1% কোথা থেকে পেলেন? আমি যদি বলি 10% তখন কি আপনি মানবেন এটা? আচ্ছা, এটা হলো আমি কনক্লুশনের লাইনটা বললাম। এখন প্রথম থেকে বলি যে পিআর পদ্ধতি একটা কনসেপশন, ডেমোক্রেসি যেমন একটা কনসেপশন, পিআরও কিন্তু ডেমোক্রেসির একটা কনসেপশন। এই কনসেপশনটাকে আপনারা জনসাধারণকে বুঝিয়েছেন। আপনারা কি বোঝেন? আপনারা যারা বলছেন আপনারা কি বোঝেন? জনসাধারণকে কি বুঝিয়েছেন? আমরা যেমন আমাদের যে সংস্কার প্রস্তাবগুলো আমরা দীর্ঘদিন ধরে দিয়ে আসছি, সেই ভিশন 2030 থেকে 27 দফা থেকে 31 দফা আমরা কিন্তু প্রান্তিক পর্যায়ে জনগণের কাছে যে বুঝিয়েছি, বলেছি, তাদের সাথে তাদের ট্রেনিংও দিয়েছি, কথাও বলেছি, লিফলেট বুকলেট সবই দিয়েছি। অর্থাৎ জনগণকে আমরা কিভাবে রাষ্ট্রটাকে আগামীতে দেখতে চাই সেটা আমরা বুঝিয়েছি। আপনারা অল অন এ সাডেন এই যে পিআর পদ্ধতিতে বললেন, এখন দেখেন পিআর পদ্ধতিতে আপনার প্রথম আরেকটা অসুবিধার কথা বলি, মানে আবারও সেই আমার উপসংহার থেকে বলতে হবে। যদি পিআর পদ্ধতি, যদি আওয়ামী লীগ নামে কোনো নির্বাচন দল থাকবে না, বন্ধ করেছেন, এখন আওয়ামী লীগের যে সমস্ত লোক এখনো বাংলাদেশে রয়ে গেছে তারা যদি একটা অন্য নামে রাজনৈতিক দল খুললো, ওনারা যেমন খুলছে আম জনতা পার্টি, উনি খুললো খাস জনতা পার্টি, তারা খুলে আপনি তো তাদের নৌকা মার্কা দিবেন না, যেহেতু সমস্যা, সে এই গ্লাস মার্কায় দাঁড়ায় যাবে। তখন সে যে ভোট পাবে নিশ্চয়ই আপনাদের সবার থেকে বেশি ভোট পাবে, আমি শিওর। তখন তাকে আপনি উচ্চকক্ষে স্থান দেবেন না। তার মানে কি আপনি রিহ্যাবিলিট করলেন কাকে? মাফিয়াকে। সেই জন্য আমি বলছি যে ওই যে প্রতিবেশী রাষ্ট্র এবং মাফিয়াদের ব্রেন চাইল্ডরা কিন্তু এখনো রয়ে গেছে, বুঝছেন? এই যে পিআর পদ্ধতির একটা ডিমেরিটসের কথা আমি বললাম। আর একটা কথা, পিআর পদ্ধতির ফলে, পিআর পদ্ধতির সম্বন্ধে মানুষের তো ধারণাই নেই, কোনো ধারণা তার ডেসিমিনেটও করেনি। পিআর পদ্ধতির ফলে মনে করেন আজকে মঞ্জু ভাইয়ের দল 20টা সিট পেল, মঞ্জু ভাই যে কোন 20 জনকে ঠিক করবে? হয় বেচতে হবে তাকে, যে ভাই তুমি এমপি হলে তোমার আমার 1 কোটি টাকা দাও, তোমার আমি একটা সিট দিলাম,
তোমাকে একটা সিট দিলাম। কারণ জনগণের কাছে কোনো দায়বদ্ধতা না তো এই 10টা সিটের জন্য। জনগণ দ্বারা নির্বাচিত তার একটা নেতার পপুলারিটির জাজমেন্টও হচ্ছে না। তার মানে কি আপনি বিরাজনীতিকরণ, এক ধরনের বিরাজনীতিকরণ না। পৃথিবীর বিভিন্ন দেশে দেশে আপনার যে পিআর পদ্ধতি আছে তারও ভিন্ন ভিন্ন মডেল আছে। পিআর পদ্ধতি সব পৃথিবীতে এক মডেলে না। অর্থাৎ আপনারা এই যে বলছেন যে আমার একজন দলের নেতাকে, আজকে মঞ্জু ভাইয়ের দলের প্রেসিডেন্ট, তিনি তাকে কত বড় স্বৈরাচার বানাচ্ছেন যে তিনি তার নিজস্ব বিদ্যা বুদ্ধি দিয়ে 10টা সিট দিবে। এই জন্য আমি বলছি যে এমন এমন দল আছে যারা তো এই সিটগুলো বিক্রি করে দেবে। আর আমরা যারা দীর্ঘদিন 4বার রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছি, আমার ন্যাশন ওয়াইড একটা দল, আমাদের দলের কত নেতা কর্মী, তাদের পপুলারিটি জাজমেন্ট এবং এই এলাকার প্রতি তাদের দায়বদ্ধতা কি, তাই না, এই সমস্ত বিষয় আপনি এখানে একনায়কতন্ত্র চালাবেন এই না অস্বচ্ছ পদ্ধতির মাধ্যমে, যেহেতু এটা আপনারা ডিসিমিনেট করেননি, মানুষের কাছে ক্লিয়ার করেননি, এবং পরাজিত মাফিয়াদের রিহ্যাবিলিটেট করবেন। আর এই যে জিনিসটা আপনি তুলছেন, এই জিনিসটা তুলে আপনি সেই একই প্রতিবেশী রাষ্ট্রে আপনি দেখেন, আমি আরেকটু কথা বলি আপা, দেখেন এই যে আজকে সংস্কার প্রস্তাব নিয়ে আপনারা 12 মাস আলোচনা করলেন, তাই না? কিন্তু আমাদের বাংলাদেশের যখন 72 সালে সংবিধান প্রণীত হয় তখনও কিন্তু এটা গণপরিষদ বিতর্ক, এটাকে আমি গণপরিষদ বিতর্ক বলবো না। এখন যে ঐক্যমত কমিশনের সাথে যে আলোচনাগুলো হচ্ছে এটা জাস্ট আলোচনা, ডায়ালগ অ্যামং দ্য পার্টিস। কিন্তু আপনি দেখেন যে 72-এর সংবিধান যখন নভেম্বর মাসে গৃহীত হয় তার আগে মাত্র 8 মাস গণপরিষদ বিতর্ক হয়েছে। 8 মাসের মধ্যে কিন্তু একটা সদ্য স্বাধীনপ্রাপ্ত দেশ একটা সংবিধান দিয়েছিল, এবার একটা নির্বাচনও করেছিল। আপনি 12 মাসে দিতে পারছেন না, কারণ কি আপনাদের ওই যে রোগ রয়ে গেছে 2007 সালে যে আপনার ব্রেন চাইল্ডরা বাংলাদেশকে ভারতকে হাতে সঁপে দিয়েছিল, তারা এখনো রয়ে গেছে। তারা কিন্তু এই সংস্কার, এই পরিবর্তন সেই সংবিধানের প্রসঙ্গ নিয়ে আসলে একটু বলতে হয়, সেই সংবিধানের প্রস্তুতি আগে থেকেও ছিল, সেটা ইতিহাস ঘাটতে না, আমি বলছি আলোচনা শোনো, আমাদের প্রস্তুতি তো আমাদের এই সংবিধানের বিভিন্ন বিষয়ে পরিবর্তন, সুপরিবর্তন, দুষ্পরিবর্তন এবং আমাদের সংস্কার, এগুলো তো আমরা দীর্ঘদিন ধরে চলে আসছি। কিন্তু 5ই আগস্টের পরে এই পর্যন্ত 12 মাস চলে গেল, 12টা মাস হয়ে গেল, আপনারা কি কোনো এক জায়গায় পৌঁছতে পারলেন? বরঞ্চ আরো এটা ক্লামজি করে এটাকে একটা কোনো এক জায়গায় কেন পৌঁছানো গেল না? মুজিবুর রহমান মঞ্জু, আপনি এই প্রশ্নের জবাব দেবেন। এই সমস্ত দল যেহেতু ন্যাশন ওয়াইড দল না, তারা তাদের ক্ষমতা বৃদ্ধি করতে চায় অথবা ওই স্পেসটার মধ্যে। আচ্ছা, আমি আপনার কাছে আসবো। আপনি বলেছেন যে আপনি কোনোভাবেই চান না একটি দলের প্রধান, দলীয় প্রধান, তিনি তার ভিতরে এই ধরনের ক্ষমতা থাকুক যে জাস্ট ইচ্ছা করে কাউকে প্রার্থী বানিয়ে দেওয়া হোক। আমি একটু প্রশ্ন রেখেই যাই আপনার কাছ থেকে যে তাহলে আপনাদের দলের ইন্টারনাল ডেমোক্রেসি কতটুকু আসলে চর্চা হচ্ছে এখন, সেই প্রশ্ন থাকলো। মুজিবুর রহমান মঞ্জু, আমি একটু আগে আপনাকে বলেছিলাম যে অনেকে বলেন যে এখানে একটা গুলেন মডেল কাজ করছে এবং আগামীতে এই গুলেন মডেল বিএনপি বিরোধী একটা প্রচেষ্টাও আছে এবং এই গুলেন মডেল আসলে বিভিন্নভাবে নানা ফর্মে কিছু নিজেদের বিরুদ্ধে কথা বলে বিভিন্ন দল হিসেবে তারা থাকবে এবং একটা সময় এক হয়ে যাবে। কিন্তু আমরা গুলেন মডেল তো আপনি দেখেছেন তার্কিতে কি হয়েছে, এরদোগানকে ক্ষমতায় নিয়ে এসেছে এবং সেই এরদোগানই আবার গুলেন মডেলের সাথে তার লেগে গেল যখন তাদের সমালোচনা করলো। তো এরকম কিছু আসলে হতে যাচ্ছে কিনা? আমি কয়েকটা কথা বলি, সেটার অংশ আপনারা আমি গুলেন মডেলের প্রশ্নটা তুলবো। প্রথম কথা হচ্ছে হেলাল ভাই যেটা পিআর সম্পর্কে বলেছেন, পিআর এর কিন্তু এগুলোর সলিউশন আছে। মানে যে প্রবলেমগুলো বলেছেন এগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, এটা পিআর তো আর এখানে কেউ নতুন করে তৈরি করে নাই। চমৎকার ঘটনা হচ্ছে দেখেন, ইসলামিস্টরা এখানে পিআর এর কথা বলছে, কিন্তু এই পিআরটা কিন্তু ইসরায়েলে চালু আছে, ঠিক আছে? ইসরায়েলের কথা আপনি বলছেন, সেখানে অনেক প্রশ্ন আছে, শুধু পিআর পদ্ধতি নিয়ে অনেক জায়গায় অনেক বিতণ্ডা আছে। আপনি জানেন যে এটা কার্যকরী হয়নি বহু জায়গায়, পিছিয়ে এসেছে। পিআর পদ্ধতির অনেক উইকনেস আছে, দুর্বলতা আছে। ফার্স্ট পাস দি সরকার ভেঙে যায়, প্রত্যেকেরই তো দুর্বলতা আছে। কথা হচ্ছে যে দুর্বলতার প্রসঙ্গ সমস্যা না। যেমন ধরেন উনি কিন্তু একটা সুন্দর কথা বলেছেন যে আওয়ামী লীগ একটা দল করে বা অন্য দলের আন্ডারে গিয়ে সে যেত, তো এটা তো আপনার ফার্স্ট পাস দিয়ে পৌঁছতে তো পারবে, সে একটা দল করতে পারবে না বা সে একটা অন্য দলের নমিনেশন করতে পারবে না। ক্ষমতায় কি আসতে পারবে না, ক্ষমতায় এবং জিততে কি পারবে? কোন সিটে জিততে পারবে কি পারবে না সেটা তো আপনি ভোটের, আপনি যদি তাকে মার্কা দেন, ভোট দিতে না দেন, সেটা তো আলাদা জিনিস। হ্যাঁ, সেটা তো মার্কা তো পাবে না সে। আপনার কথা হচ্ছে পারবে না, আপনি নিয়ম করছেন তো। পারবে না পারবে না হচ্ছে আপনি যেই পদ্ধতিতে সে পিআর এডভান্টেজ নিতে চাচ্ছেন বলতেছেন। কিন্তু পিআর পদ্ধতির সবচেয়ে বড় সংকট, আপনারা 1% এর কথা তো বলছেন, আমি একটু বলতেই চাই এখানে। আমি হেলাল ভাই, আমি একটু বলি,
আপনি বলেছেন যে এখানে ভারতের একটা ষড়যন্ত্রের কথা আপনি উল্লেখ করেছেন। এই জায়গাটি আমি মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে প্রশ্ন রাখতে চাইছি যে আমরা জানি যে ভারতের একটি প্রচেষ্টা আছে বাংলাদেশে ইসলামিক ফ্যানাটিক্সদের একটা উদ্ভব মানে কি বলবো তারা সামনে এসেছে, তারা আগের চেয়ে জোরদার হয়েছে, সে ধরনের একটা প্রোপাগান্ডা তাদের আছে, দেখাতে চায় যেখানে ইসলামিস্টরা আগের চেয়ে তো অনেক ক্ষমতাবান আছে। মৌলবাদের উত্থান তারা এটা প্রমাণ যখন করতে চাইছে এবং সেই জায়গা থেকেই আবার ইসলামিক দলগুলো এক হয়ে যাচ্ছে এবং তারা আবার পিআর প্রসেসও যাচ্ছে এবং এই পিআর প্রসেসের মধ্য দিয়ে আপনি যখন 1%-এর কথাই বলছেন তখন তো আসলে এরকম একজন মৌলবাদ যাকে আপনি ফ্যানাটিক বলতে পারেন সে ক্ষমতায় চলে যেতে পারে। না না, আমি আপনাকে বলছি আপনি যদি তার রাজনীতি নিষিদ্ধ না করেন, না আপনি একটা জিনিস জেসিন বারবার বুঝছেন না কেন, আপনি যদি তাকে কনস্টিটিউশনালি পলিটিক্স বার্ন না করেন সেটা আসতে পারে, আমি তো আপনার সাথে একমত হচ্ছি। যে জায়গাটা আপনি খোলা রেখেছেন, ধরেন আপনি যদি বলেন যে আমার অফিসের নিয়োগের আমি এটা রেখেছি, পদ্ধতি রেখেছি, বরিশালের লোক এখানে নিয়োগ হতে পারে, তো আপনার অফিসে একটা বরিশালের লোকের নিয়োগ পাওয়ার অধিকার আছে না, সে যদি যোগ্যতা কমপ্লাই করে। আপনি যেহেতু আপনার দৃষ্টিতে আপনি যাদেরকে বলছেন ইসলামিস্ট পলিটিক্স বা ধর্মীয় রাজনীতির যারা আছে তারা ক্ষমতা চলে আসতে পারে, তারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের রাজনীতিতে আসতে পারে, আপনি তো সাংবিধানিকভাবে সেই স্কোপটা রেখেছেন। না আমি তাদের কথা বলছি না, আসতে পারে, কিন্তু যখন আপনি আসলে এরকম প্রার্থী, যে প্রার্থী আসলে জনমানুষের সাথে সম্পৃক্ত থেকে কখনই পার্লামেন্টে যেত না, কিন্তু একটি দল চাইলো সেই লোকটাকে পার্লামেন্টে পাঠাতে, সেই সুযোগটা তো আপনি রাখছেন সেখানে। আপনি গিয়েছে তো, আপনি একটা জিনিস কেন বুঝতে পারছেন না যে জামাতের লোকেরা বা বিভিন্ন ইসলামিক দলের লোকেরা আগে এমপি হয়েছে না? জামাতের লোকেরা তো ধানের শীষ মার্কা নিয়ে, আমি আপনাকে বলছি ধানের শীষ মার্কা নিয়েও তো ইলেকশন করেছে তারা। আমি তো তাদের কথা বলছি না এখানে, আমি বলতে চাইছি একজন চরমপন্থীর কথা। ভাইরে চরমপন্থীকে আপনি যদি ডেমোক্রেটিক পিআর প্রসেসের মধ্যে সেই সুযোগটা থাকে কিনা, কেউ ধরেন একটা ইসলামিক দল কাউকে একজন চরমপন্থী লোক আমি ধরে নিলাম, আপনি আসেন ফার্স্ট পাস দি পোস্টে আসেন। আমাদের এখন যে পদ্ধতি, ধরুন বিএনপি একজন চরমপন্থী লোককে ধানের শীষে প্রার্থী দিল, সে জিততে পারে না, পার্লামেন্টে আসতে পারবে না। না, কেন পারবে না? কারণ এলাকার মানুষ তাকে ভোট দেবে না। আমি বিশ্বাস করি যে সে ভোটে জিতে আসতে পারবে না। আমি আপনাকে তো আমি সেটাই বলছি যে আপনি যাকে বলছেন পার্টির মানুষ দিবে না সেটা কথা, দিলে সে পারবে কিনা আমি সেই প্রশ্নটা জিজ্ঞেস করছি। সেজন্য দিলে না আমি আপনি আসল প্রশ্নে আসেন। প্রথম কথা হচ্ছে দেবার আশঙ্কাটা কোথায় থাকে সেই প্রশ্নটা এখানে জরুরি। আওয়ামী লীগ কুখ্যাত লোকদেরকে প্রার্থী দিয়েছে না, বিএনপি ব্যাংকক্রাফট বা বিভিন্নভাবে মানে আপনার বিতর্কিত লোকদেরকে নমিনেশন দেয় নাই, দিয়েছে তো। এখন কথা হচ্ছে আপনি বলছেন ভোট দিবে না, সেটা আলাদা। আমি বলছি প্রসেসটা রেখেছেন তো আপনি যদি ভোট দেয় তাহলে সে এমপি হতে পারবে কিনা? তাহলে আপনি মনে করছেন যে একজন চরমপন্থী যাওয়ার স্কোপ থাকলেও সেটা আপনি না চরমপন্থী, আপনি কিন্তু কথাটাকে ক্লিয়ার হতে দিচ্ছেন না। আমি বুঝতে পেরেছি আপনি বলছেন যে আমি আপনাকে প্রসেসের কথা বলছি। আমি বলছি যে আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। আপনি বলছেন যে একটি দল যদি নমিনেশন দেয় তার যাওয়ার সুযোগ সৃষ্টি হয়ে যায়, কিন্তু আমি এখানে বলতে চাইছি একটি দল নমিনেশন দিলেও মানুষের হাতে সেই সুযোগটা থাকতে হবে, আমি এই প্রার্থীকে ভোট দেব না, সেই রাইটটা আপনি কেন নিতে চান? একটি প্রার্থীকে সিলেক্ট করার রাইট আপনি কেন নিতে চাইছেন? আমি তো সেটা কেড়ে নিতে বলছি না, আমি আপনাকে যারা চেয়েছে তাদেরকে সমর্থন করছি। আমি আপনাকে বলছি না, এই যে উনি যেটা বলেছেন এটা না জানলে তো সমস্যা হবে। প্রথম কথা হচ্ছে যে পিআরএ এই সিস্টেম আছে, প্রার্থী ঘোষণা করার সিস্টেম আছে 300 আসনে আপনি বিভিন্ন দেশে বিভিন্ন মডেল। আমি তো সেটাই বলছি, আমাদের সময় একেবারে শেষ হয়ে গেছে, শেষ করে দিতে হবে এই টপিকটা। মডেলটা তো আপনি আলোচনায় যাচ্ছেন না। আমরা তো বলছি যে আমরা কিন্তু ওই মডেলটা কথা আলোচনা করেছি যে পিআর প্রসেসে প্রার্থী ডিক্লেয়ার করতে হবে, আপনাকে 300 আসনের তালিকা প্রার্থী তালিকা দিতে হবে। সব দেশে সব তা নাই। আরে ভাই আমি তো আপনাকে বলছি যে আমার দেশে এই যে উনি জেসিন এখন যেটা বললো প্রার্থী তালিকা করলেন, তারা প্রার্থী তালিকা করার পর তাদের আসল ভোটটা কমে যাবে, পার্সেন্টেজটা কমে যাবে, কিন্তু ওই যে প্রার্থীটাকে রিজেক্ট করতে চায় ভোটারসরা, সেটা সেই সুযোগ তো থাকছে না। সুযোগ আছে তো, কিভাবে আপনি ধরেন আমি 1 নাম্বার প্রার্থী দিলাম, একটা চোর লোককে দিলাম, পিপল বলবে তো আপনি চোরকে প্রার্থী দিয়েছেন 1 নম্বরে, আমি আপনাকে ভোট দেব না। আচ্ছা, পিপল তো বলতে পারবে যে আপনি 1 নম্বরের তালিকায় একজন দেশদ্রোহীকে দিয়েছেন, একজন সন্ত্রাসীকে দিয়েছেন, একজন ফ্যানাটিক লোককে দিয়েছেন, আমি আপনাকে দিব না। আচ্ছা, আমরা আমি একটু বলি আপনাকে, উনি বলছে যে ফ্যানাটিসিজমের কথা বা আপনার চরমপন্থীর কথা বলছে। আপনারা সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশটা যে আপনি গেলেন, সেই সমাবেশে কি আপনারা উচ্চারণ করেননি যে নির্বাচন হতে দেব না?
না 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 না, কেউ হয়তো বলতে পারে, হ্যাঁ কেউ বলতে পারে, শুনেন, কেউ বলতে তার পারে। মানে কি, আমি তো জেসিন আপার সাথে এই জায়গায় এখানেই একমত যে আপনারা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করলেন, সেখানে আপনারা কয়েকজনে গিলেন, যে গোবিন্দচন্দ্র প্রামাণিক তিনি বললেন যে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেব না। তাহলে পিআর কোত্থেকে আসলো আর কারা নির্বাচন হতে দেয়? তা আপনার স্বচ্ছ, আমি বললাম না ব্রেন চাইল্ড রয়ে গেছে। তা আপনি কিভাবে বলেন যে বাংলাদেশের নির্বাচন এবং এই হতে দেব না? গোবিন্দচন্দ্র প্রামাণিক কিন্তু অখণ্ড ভারত দেখতে চেয়েছেন। পরে কি কথা বলা যায় যে নির্বাচন হতে দেব না? গোবিন্দচন্দ্র প্রামাণিক একজন বিতর্কিত ব্যক্তি, কোনো সমস্যা নাই। শুনেন, কথা হচ্ছে আপনারা তো শুনছেন সেই কথা, আপনি প্রতিবাদ করলেন, একটা জিনিস নির্বাচন হতে দেব না। শুনেন, আমরা তো বিতর্কিত ব্যক্তির সাথে একই মঞ্চে কেন উঠলেন তাহলে? বিতর্কিত ব্যক্তির সাথে একই মঞ্চে আপনি শুনেন, এই আলোচনা তুললে এখানে অনেক আলোচনা তোলা যাবে, ঠিক আছে? গোবিন্দচন্দ্র প্রামাণিক বলেন আর যাই বলেন, সেগুলো বিএনপির মঞ্চে আপনি অনেক পাবেন। আমাদের সমস্যাটা তো এখানেই। সমস্যাটা হচ্ছে যখনই সেই প্রশ্নটাও যদি আপনি বলেন, সেই প্রশ্নটাও বিএনপি, না না ভাই, বিএনপি তো জামাতের সাথে, না আমি তো আমি ব্যক্তি কথা বলি, আমি বলছি যেই বক্তৃতাটা দিলেন আপনাদের জামাত ইসলামেও বলছে, যে গোলাম পরোয়ার ভাইও বলছে যে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না, বলছে না? আরে ভাই, সেই সব জায়গা আপনি কি? আচ্ছা, এখন একটু শুনি তাহলে আপনি কি মনে করেন যে জামাত যদি নির্বাচন না করতে চায় তারপরও নির্বাচন হবে? ধরেন, আমি আজিল বাড়ি হিলালকে জিজ্ঞেস করছি, ধরেন জামাত বললো যে আমি নির্বাচন করব না, পিআর পদ্ধতি আমাকে এনশিওর করতে হবে। আমি তো বললাম যে বাংলাদেশের গণতন্ত্রটা, বাংলাদেশের রাজনীতিটা আপনার ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের পরে যে সার্টেনিটি তৈরি হয়েছিল, যে সম্ভাবনা এবং সুযোগ এবং নিশ্চয়তা তৈরি হয়েছিল, সেইটাকে নষ্ট করবার জন্য আমার প্রশ্নের উত্তর পাচ্ছি না। জামাত যদি নির্বাচনে অংশগ্রহণ, জামাত তো এর আগেও সবসময় কারো না কারো ঘাড়ের উপর বসে নির্বাচন, জামাত জীবনে একবার 96 সালে মনে একক নির্বাচন করে 3টা সিট পাইছিল, আর তো আমি দেখিনি কখনো একক নির্বাচন করেছে। তবে যদি জামাতের রাজনীতি তো ভুলে ভরা, তারা ভুল করবে, এটা উচিত হবে না যে আগামী নির্বাচন, এবং আমাদের যে দল বিএনপি, আমাদেরও উচিত হবে অন্য অন্য রাজনৈতিক দলকে আস্থায় নিয়ে, ডক্টর ইউনূসের সবচেয়ে বেশি দায়িত্ব যে আমাদের সবাইকে আস্থায় নিয়ে নির্বাচনটা অনুষ্ঠিত করা। ঠিক আছে মুজিবুর রহমান মঞ্জু, ধরে নেওয়া যাক যেটা একটা মানে গেম ঠিক না, ঠিক একটা বার্গেনিং টুল না, এটা ঠিক তারা মিন করছে যে আমি যদি পিআর না পাই নিম্নকক্ষে এবং উচ্চকক্ষে নির্বাচনে যাব না, তাহলে কি আপনার কি মনে হয় যে দেখেন, জামাত নির্বাচনে না আসলে নির্বাচন আমি আপনাকে বলি, আমাদের দলের পক্ষ থেকে আমরা স্পষ্ট করে বলেছি যে আপার হাউসে যদি আপনারা পিআর না মানেন, বিএনপিকে আমরা বলেছি, তাহলে আমরা লোয়ার হাউসেও পিআর চাই, আমরা ওই পজিশন নেব। নাম্বার 1 হচ্ছে, কারণ আপনার সাথে আমার দেনা পাওনার বিষয় তো আলোচনাটা তো হচ্ছে, আপনি কি ছাড়বেন আমি কি ছাড়বো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনি যদি ফার্স্ট পাস দি পোস্ট চাইতে পারেন, সে পিআর চাইতে পারে, তার এটা অধিকার আছে, এটার গণতান্ত্রিক জায়গা থেকে। এখন আপনি যেটা বলছেন, ওপেন ডায়ালগ করেন যে পিআর ভালো না ফার্স্ট পাস দি পোস্ট ভালো, দোনোটা সিস্টেমের, আপনি শুনেন প্লিজ, আপনি দোনোটা সিস্টেমেরই উইকনেস আছে, দোনোটা সিস্টেমেরই স্ট্রেংথ আছে। পিআর কিন্তু ওরা নতুন করে বলছে না। আমি আজকে একটা ফেসবুকে দেখেছি, 2008 সালে যখন চরমোনার পীর বক্তব্য রাখছেন বেতারে বাংলাদেশ টেলিভিশন, উনি তখনই পিআর পদ্ধতির কথা বলেছেন। এখন আসেন, আমি আবারও বলছি যে পিআর পদ্ধতিকে আপনি ষড়যন্ত্র আকারে দেখার দরকার নাই। ওরা ওখানে বলেছে নির্বাচন করতে দিব না, উনি আমাকে দায়ী করছেন যে আপনি ওখানে গেলেন কেন। আমি ওখানে গিয়ে, আমার একটি প্রশ্ন আছে এখানে, আপনি তো সংস্কার আমি একটু আমাকে সময় দিন। আপনি তো এই কমিশনে যাচ্ছেন, সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, আপনি জানেন পিআর নিয়ে আলোচনা তো বেশ আগে হয়ে গেছে, আমরা কথাও বলেছি, ঠিক সেই সময় তো জোর দাবিটা আসলো না যে পিআর না হলে আমি নির্বাচনে যাব না। পিআর নিয়ে আলোচনা হয়ে গেছে, নিম্নকক্ষে হবে না এবং উচ্চকক্ষে নিয়ে আপনারা কথা বলছেন, ঠিক এই মোমেন্টে কেন এই জোর দাবিটা আসলো? এটার পিছনে কারণ এই দাবিটা এই জন্যই আসছে, আমি তো আপনাকে বললাম, সেখানে যেই কথাগুলো বারবার আসছে যে আপনি যখন আমাকে সম্মান করবেন না, আমিও তখন আপনাকে সম্মান করব না, এই ধরনের একটা জিনিস দাঁড়ায়। যখন দেখা যাচ্ছে যে আপনি এটাতে ছাড় দিবেন না, আপনি এটাতে, তাহলে আমরা ওইটাতে ছাড় দিলাম কেন, আমরা পিআরে কেন ছাড় দিলাম, তাহলে আমরা আবার পিআর তুলব। এটা অনেকটা এক ধরনের ডায়ালগের জায়গা থেকে উঠে এসেছে। এখন আপনাকে আমি বলি, কেউ যদি বলে যে পিআর না হলে আমি ইলেকশনে যাব না, এটা তো ন্যাশনালি অ্যাকসেপ্টেবল হবে না। কারণ আমি আপনাকেও বলি যে আমি পিআরের পক্ষে, কিন্তু আমি পিআরের 10টা দোষ
উনি অতটুকু বলতে পারবেন, আমি যতটুকু বলতে পারবো। আবার ফার্স্ট পাস দি পোস্টেরও 10টা দোষ আমি বলতে পারবো, কারণ ফার্স্ট পাস দি পোস্টের দোষের আগে যে দোষ নিয়ে কথা বলা উচিত সেটা হচ্ছে দলগুলোর ভেতরের অভ্যন্তরীণ গণতন্ত্র, দলের ভেতরে ইন্টারনাল ডেমোক্রেসি প্র্যাকটিস থাকলে পরে আমার মনে হয় তখন সেই বিষয়টি নিয়ে আমরা যদি আপনি আলোচনা করেন সেটা তো আর অনেক বড় প্রশ্ন। এই আলোচনাটা আমরা করতেই চাই, কিন্তু তার আগে একটি প্রশ্ন আপনাকে করেছিলাম যে আমরা কি গুলেন মডেল এখানে দেখছি কিনা কথা হচ্ছে, আমি আবারও আপনাকে কোর জায়গায় নিতে চাই, সেটা হচ্ছে কে কি মডেল হাজির করছে সেটা তার স্বাধীনতা আছে। নাম্বার 1, একটা দল যদি বিপ্লবী দল হয় যে আমি আমার একটা বিপ্লবী তৈরি করবো, আমি এবং কিছু কিছু দল আছে বাংলাদেশে যারা অন্য দলে লোক ঢুকিয়ে দেয়, আন্ডারগ্রাউন্ড লোক ঢুকিয়ে দেয়, এটা তার পলিসি থাকতে পারে, সে করে। সেটা কারা করে এটা আপনি জানেন। কিছু কিছু দল আছে বিপ্লবী দল, যেমন কমিউনিস্ট পার্টি যেটা করে বা জামাতের মতো দলগুলো করে, তার কিন্তু কিছু গোপন লোক থাকে, সে বিভিন্ন দলে সে ইনফিল্ট্রেট করায়, বিভিন্নভাবে ঢুকায়, সেখান থেকে সে এক ধরনের ইনফরমেশন নেয়। এগুলো কিন্তু একটা বিপ্লবী দলের কর্মকাণ্ড, সে বিভিন্ন দলের তথ্য নিতে চায়, ঠিক আছে। বিপ্লবী দল সাধারণত ইলেকশনে যায় না। বিপ্লবী দল যেটা করে, সে তার পলিসিটাকে অ্যাপ্লাই করার জন্য সে এক ধরনের গণ অভ্যুত্থান হতে পারে, সে এক ধরনের সশস্ত্র সংগ্রাম করতে পারে, সে নানা ধরনের পরিস্থিতিতে যেতে পারে। এটা কিন্তু ঠিক এগ্রি করছি না, কারণ গুলেন মডেল যদি আমরা টার্কির দিকে তাকাই, ঠিক একইভাবেই কিন্তু সেখানে বিভিন্ন প্রশাসনে নিজেদের লোক টোক সেট করা ছিল এবং তারা সমর্থন দিয়ে একটা সময়তে এরদোয়ান সেই পাওয়ারেই ক্ষমতায় আসলো। তাহলে এটা যে অ্যাপ্লাইড হয় না, আরো অন্যান্য দেশও আছে, মিশরেও আছে। ব্রাদারহুডের কথা যদি আমরা বলছি, বিভিন্ন সেক্টরে লোক ঢোকানো, আমি তো আপনাকে বললাম এটা এক ধরনের, যেমন গুলেন কিন্তু পলিটিক্যাল পার্টি না, আপনি জানেন না, এটা একটা মডেল। হ্যাঁ, গুলেন হচ্ছে এক ধরনের সোশ্যাল মুভমেন্ট, রাইট। কিন্তু তারা এরদোয়ানের সাথে তারা একটা নেগোসিয়েশনে গিয়েছে, তাদের এই টোটাল ইস্যুটাকে তারা কাজ করে। যেমন আমাদের দেশেও আছে কিন্তু তবলিগ, কিন্তু একটা সোশ্যাল মডেল। সব জায়গায় দেখবেন, আপনি সচিবালয়ে যান, বিভিন্ন জায়গায় যান, আপনি তবলিগের লোক দেখবেন। তবলিগের লোক নাই বাংলাদেশে এমন কোনো সেক্টর পাবেন না, কিন্তু তারা তো পলিটিক্যাল ফোর্স না। কালকে যদি সে পলিটিক্যাল ফোর্স আকারে আপনি টার্ন করে, কালকে যদি সে কোনো একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করে, তখন কি করবেন? কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা হয় সেটা আমার মনে হয় যে, আমি একটু তুলি, ছোট ছোট দলগুলো এই গুলেন মডেলের আওতায় কিন্তু বিভিন্ন নামে থেকে যায় এবং পরবর্তীতে গিয়ে একসাথে মার্চ করার একটা বিষয় কিন্তু ঘটে। এরকমটা হবে কিনা বাংলাদেশে, এরকমটা হতে পারে কিনা? হতে পারে। কোন একটা বিপ্লবী দল যদি এই ধরনের প্ল্যান করে, তাহলে এটা হতে ঠিক আছে না, যে বিএনপির ভিতরে থাকবে, হঠাৎ করে সবাই আমার দলে চলে আসবে, আওয়ামী লীগের মধ্যে থাকবে, হঠাৎ করে আমার দলে চলে আসবে। আচ্ছা, আমরা একটু আজিজুল ভাই হেলালের কাছে শুনি যে আপনারা কতটুকু সচেতন এই বিষয়ে, এবং রাজনীতি নিয়ে অনেকে অনেক কথা বলছে। অনেকে বলছে বিএনপির বুদ্ধিজীবী, যেমন আমি একটি ডক্টর মাহবুবুল্লাহর ইন্টারভিউ পড়ছিলাম, সেখানে তিনি উল্লেখ করেছেন যে বিএনপির ভেতরে বুদ্ধিজীবীর অনেক মানে সংখ্যা কম আর কি। তো আপনারা আসলে এই বিষয়গুলো কতটুকু দেখেন, একটা কথা বলি, পাঠ করছেন কিভাবে? এই পর্যন্ত 4 বার দেশ পরিচালনা করেছে এবং প্রায় 50 বছরের একটি পুরনো রাজনৈতিক দল। আমাদের সমতুল্য এরকম এক্সপেরিয়েন্স চালার দল তো নেই এখনো বাংলাদেশে। এবং আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের পক্ষের একটা শক্তি। আপনারা আজকে নতুন নতুন দল তৈরি করে এক একটা বয়ান বাজারে ছাড়ছেন এবং সেটাকে আপনারা বলছেন সেটাই সঠিক। আর আমাদের এত বছরের অভিজ্ঞতার ফলে আমরা দেশ পরিচালনা করছি, আমাদের না, কিন্তু আপনারা ঠিক আছে, আপনি না, ঠিক আছে, আমি একটু বলি, আপনারা অনেক অনেক বছরের পুরনো দল, আপনাদের এত অভিজ্ঞতা, তাহলে আবার আপনাদেরকেই কিন্তু প্রেস কনফারেন্স করে বলতে হয় যে এই যে অপপ্রচার হচ্ছে, এটা পরিকল্পিত অপপ্রচার। আপনাকে অ্যাকনলেজ করতে হচ্ছে, কিন্তু এটা না, আমাকে তো অ্যাকনলেজ করতে হবে। আপনাকে পলিটিক্সে পারসেপশন যদি তৈরি হয় সেটাকে অ্যাড্রেস করতে হবে। তাহলে বিএনপি এই জায়গায় ফেল করছে পারসেপশন ক্রিয়েট করতে। না, পারসেপশন জনগণ থেকে পলিটিক্যাল পার্টিসগুলোকে আপনার সমালোচনা গ্রহণ করতে হবে। আমরা সেই সমালোচনাটা গ্রহণ করছি, যে পারসেপশন হচ্ছে আমাদের বিরুদ্ধে বা মানুষ করছে, যে তো আমরা সেই পারসেপশনের আলোকেই সেটাকে অ্যাকসেপ্ট করে সেটাকে সলিউশন। সময় খুব কম। আপনাদের দলের ইন্টারনাল ডেমোক্রেসি নিয়ে কথা বলেছিলাম। আমাদের দলের মতো ইন্টারনাল ডেমোক্রেসি তো অন্য কোনো দলের নেই, কারণ আমাদের দল তো গণমুখী দল, আর তার অন্য অন্য দল ক্যাডার ভিত্তিক দল। আচ্ছা, আপনাদের দলের ভেতরে, আমাদের দলের ভেতরে আপনার নির্বাচন কিভাবে হবে, কবে হবে, মনে করুন আমাদের ইন্টারনাল, হ্যাঁ, আমাদের ইন্টারনাল ডেমোক্রেসি যেটা বলেন, যে দলীয় আপনার গণতন্ত্র, এটা নির্বাচনের মাধ্যমে হয়। এটা সিলেকশনের মাধ্যমে। আমরা কবে দেখব এবং কবে স্পষ্ট হবে? বিএনপির যে কেন্দ্রীয় সম্মেলন, আমরা কেন্দ্রীয় সম্মেলন নিশ্চয়ই এখন তো করার সেই সুযোগ, সময় এবং সুযোগ নেই। এখন বাংলাদেশের সামনে প্রথম কোশ্চেন হলো টু এস্টাবলিশ দ্য ডেমোক্রেসি। আপনি যে গুলেন মডেল কথা বলছেন,
সেটা হচ্ছে ইসলামিক ফেথ, ইট ওয়াজ ইসলামিক ফেথ টু Right. মানে রান দ্য কান্ট্রি অ্যাজ ইসলামিক ল, ইট ওয়াজ এ গুলেন মডেল ইন টার্কি। Right. আমার একটা 30 seconds এ শেষ বক্তব্যটা করতে হবে। কেউ ভালোভাবে নেবে কিনা, মঞ্জু ভাইয়ের কাছে আমার বক্তব্য যে আসলে ইসলাম রাষ্ট্র ব্যবস্থা অ্যালাউ করে কি করে না, এটা একটা আমার বড় প্রশ্ন। আমার এটা জানার খুব ইচ্ছা যে ইসলামের রাষ্ট্রের ধারণা, আধুনিক রাষ্ট্রের যে আধুনিক ধারণা। রাষ্ট্র, পুরাতন রাষ্ট্র না, টোটাল ইসলামে রাষ্ট্রের ধারণা আছে কি না, এটা আমার একটা বড় প্রশ্ন। আচ্ছা, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে না, আমাদের সেটা অনেক সময় প্রশ্নের লাগবে, উত্তর খোঁজার জন্য 15 ওনাকে একজন seconds ইসলামিস্টের সাথে একদিন বসায় একদিন দিন, বসাতে যারা হবে এগুলোতে তাহলে। খুব এক্সপার্ট বসায় দেবেন। আমি শুধু আপনাকে বলছি, আপনি যে বিতর্কগুলো তুলছেন সেগুলোর জন্য একদিন আলাদা করে ডাকবেন, তাহলে ডিটেইল আলোচনা করা যাবে। ঠিক আছে, এটা আর আমার আসলে- এটা হেলাল ভাইকে ধন্যবাদ জানাই। হেলাল ভাই কিছু কথা বলেছেন, চাকরি শেষ হচ্ছে করে না, দিতে হবে, এটা শ্রমিক একদমই, ছাঁটাই 10 seconds। হচ্ছে, অর্থনৈতিক মন্দা হচ্ছে। 10 seconds ওনাদেরকে মনে রাখতে হবে, ওনারা ক্ষমতায় আসলে কিন্তু এই প্রশ্নগুলো ওনাদেরকে অবশ্যই অবশ্যই, তখন করা তো হবে আমরা- নিশ্চয়ই। এই প্রশ্নগুলো ওনাদের নিশ্চয়ই করবে, আমরা আমরা সেই প্রশ্নগুলো সন্তুলন তখন আমরা করবো। বলবো। আপনাদের দুজনকে বলার জন্য অশেষ ধন্যবাদ। প্রিয় ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার আগামীকাল ঠিক রাত 11টা 30 দর্শক, পয়েন্ট অফ অর্ডার প্রচারিত হয় শনি থেকে মঙ্গলবার প্রতিদিন রাত 11টা 30। ভালো থাকুন সবাই।